আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো? আশা করি ভালো আছো, ভালোর দলে আছো। যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন একটি ভৌতিক গল্পে। আজকের ভৌতিক গল্পের রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কলমে লেখা ভৌতিক গল্প। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 12 সেপ্টেম্বর 1894, 1 নভেম্বর 1950। জনপ্রিয় ভারতীয় বাংলা সাহিত্যিক। তিনি মূলত উপন্যাস, ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিতা তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় 20টি গল্প গ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস, ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেন। বিভূতিভূষণ পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। 1951 সালে ইসামতি উপন্যাস জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার মরণোত্তর লাভ করেন। আজকে তার স্মরণ করছি আজকের এই গল্প পাঠের আগে। তো বন্ধুরা, যে যেখান থেকে শুনছো আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং সকলের পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্টস করে শেয়ার করে আমাকে উৎসাহিত করবে যাতে নতুন কোনো গল্প তোমাদের মাঝে উপস্থিত দিতে পারে। ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে, তবে ভৌতিক গল্প শুনিনি এমন একজন মানুষ আমরা খুঁজে পাবো না। তো চলো আমরা গল্পে ফিরে যাই। আজকের শিরোনাম ভূতের গল্প মায়া। 2 বছর আগের কথা বলি, এখনো অল্প অল্প মনে পড়ে। সব ভুল হয়ে যায়। কি করে এলাম এখানে? বগুলা থেকে রাস্তায় চলে গেলে সিদ্ধরানীর দিকে চলি, সেই রাস্তা ধরেই। রাধুনী বামুনের চকটুকু ছিল অনেক দিনের, আজ তা গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ এই অবিচারের চাকরিটা গেল। ঘি চুরি করিনি, কে করেছে আমি জানিও না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া সরসে বেজের ডাঙা পার হতে বেলা দুপুর ঘুরে গেল। খিদেও বেশ পেয়েছে। জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকান এ পর্যন্ত এইসব অজপাড়াগায় চোখে পড়ল না। রাতে এক জায়গায় বাড়ির চমৎকার একটি পুকুর। স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম। জলে অনেক পানা শ্যাওলা, সেগুলো সরিয়ে পরিষ্কার করে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরম বেশ পড়েছে। স্নান করে সত্যি ভারী তৃপ্তি হলো। শরীর ঠান্ডা হলো বটে, কিন্তু পেট জ্বলছে। এ সময় কোনো বনের ফল নেই, চোখে তো পড়ে না যেদিকে যাই। এমন সময় একজন বুড়ো লোক পুকুরটা নাইতে আসছে দেখা গেল। আমাকে দেখে বলল, বাড়ি কোথায়? আমি বললাম, আমি গরিবের ব্রাহ্মণ, চাকরির খোঁজে বেরোয়েছি। আপাতত বড় খিদে পেয়েছে, খাবো কোথায়? তিনি কি সন্ধান দিতে পারেন? বুড়ো লোকটি বললেন, রসো নেনি, সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে উঠলো লোকটি। আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরাও একটি পুরনো বাড়িতে ঢুকলো। বললে, আমার নাম নিবাচরণ চক্রবর্তী, এই বাড়ি আমার, কিন্তু এখানে আমি থাকি না। কলকাতায় আমার ছেলেরা বসবাস করে। শ্যামবাজার ওদের বাসা। এত বড় বাড়ি পড়ে আছে, আর সেখানে মাত্র 3খানা ঘরে আমরা থাকি। কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার আসি বাড়ি দেখাশোনা করে। ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না। মস্ত বড় বাগান আছে বাড়ির সামনে, তাতে সব রকমের ফলের গাছ আছে। বড় ভূতে খায়। তুমি এখানে থাকবে? বললাম, থাকতে পারি। কি কাজ করবে? রাঁধুনির কাজ। যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাঁধবো, দুজনে খাবো। আমি রাজি হয়ে যেতে লোকটা যেন হঠাৎ বাড়ি খুশি হয়ে গেল। আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিল। তখনই খাওয়া দাওয়ার পর আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়ালি বালিশ দিয়ে বলল, বিশ্রাম করো। পথ হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যখন উঠলাম, বেলা আর তখন নেই। রাঙা রোদ, বড় বড় গাছপালা, উঁচু ঢালে, এরকমের মধ্যেই বাড়ির পেছনে জঙ্গলে শেয়ালের ডাক শুরু হলো। আমি বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম। যেদিকে যাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বর বন জঙ্গল। কোনো লোকের বাড়ি নজরে পড়লো না। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দোতলা দেখতে পেলাম।
তার মধ্যে উকি মেরে দেখি বুড়ো নিবারচরণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমায় বললেন, চা করতে জানো? একটু চা করো, চিড়ে ভেজো, তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে। সন্ধ্যার পর বলল, পাত চড়িয়ে দাও। 7টা পাচ্ছে, গাওয়া ঘি আছে, আলু ভাতে বেশ। যে আগে তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও, ঝিঙে আছে রান্নাঘরের পেছনে। আলু হাতে নিয়ে তুলে আনলাম এই বেলা। আরেকটা কথা, রান্নাঘরে সর্বদা আলো জেলে রাখবে। তা তো রাখতেই হবে, অন্ধকার কি রান্না করা যায়? হ্যাঁ, তাই বলছি। মস্ত বড় বাড়ি, ওপারে নিচে বোধ হয় 14-15 খানা ঘর, এছাড়া এক টানা বারান্দা, 2-4 খানা ছাড়া আর অন্য ঘরে তালা দেওয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক আর মুড়োয় 4-5টা নারকেলের গাছ আর একটা বাতাবি লেবুর গাছ। ঝিঙে তুলতে হলে ওই লম্বা বোয়াকের এবং মুড়োয় গিয়ে আমায় উঠোনে নামতে হবে, তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে। তখন সম্পূর্ণ অন্ধকার হয়নি, আলোর দরকার নেই ভেবে আমি এখন শুধু হাতে ঝিঙে তুলতে গেলাম। বাহ, কি আগাছা জঙ্গলের রান্নাঘরের পেছনে বুনো ঝিঙে গাছ, যাকে এটো গাছ বলে, অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় তাকে এটো গাছ বলে। অনেক ঝিঙ্গে ফল দেখে বেছে বেছে কচি ঝিঙ্গি তুললাম। হঠাৎ আমার চোখে পড়লো একটি বউয়ের মতো কে মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত 10 দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ গোমটা দিয়ে আমার মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম, তারপর পেছনে ফিরে 7-8টা ঝিঙে ছেড়ে তুলে আসবার সময় একবার চেয়ে দেখলাম, দেখি বউটি তখনও ঝিঙে তুলছে। নিবারণ চক্কু দিয়ে বললেন, ঝিঙে পেলে? আগে হ্যাঁ, অনেক ঝিঙে আছে। আর একজনকে তুলছিল। নিবারণ বিস্ময় সরে বলল, কোথায়? ওই রান্নাঘরের পেছনে। আমি জঙ্গলের দিকে, বেশি জঙ্গলের দিকে। পুরুষ মানুষ? না, একটি বউ। নিবারণ চক্রবর্তী মুখে কেমন হয়ে গেল, বলল, কোথায় বউ? চলো দেখি। আমি তার সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখতে গিয়ে দেখি কিছুই না। নিবারণ বলল, কই বউ? ওই তো ওখানে ছিল, ওই ঝোপটার কাছে। যত সব, চলো চলো চলো। দিনে দুপুরে বউ দেখলে এমনি? আমি একটু আশ্চর্য হলাম। যদিও একজন পাড়াগাঁয়ের বড় দুটো জঙ্গলি ঝিঙ্গে তুলতে এসে থাকে, তাতে এত খাপ্পা হবার কি আছে ভেবে। তাছাড়া আজ না হয় উনি এখানে এসেছেন, কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙ্গে কে চৌকি দেবে বলি। রাতে খাওয়া দাওয়ার পর চক্রবর্তী ভুরু আবার সেই ঝিঙে চুরির কথা তুলল। বললে, আলো নিভিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে? তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম, মনে আছে? কেন তা যাওনি? আমি বুঝলাম না, তাতে কি দোষ হলো? ভুরুটা খিটখিটে ধরনের। বিনে আলোতে যখন সব আমি দেখতে পাচ্ছি, এমনকি ঝিঙ্গে চুরি করা পর্যন্ত, তখন আলো হাতে নেইনি বলে দোষটা কি? বুড়ো বললে, না 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 না, সন্ধ্যের পর সর্বদা আলোর কাছে রাখবে। কেন? তাই বলছি। তোমার বয়স কত? 37-38 হবে। অনেক কম বয়স তোমার চেয়ে। আমার 63। যা বলি কান পেতে শোনো। আগে জি, রাত্রে শুয়ে আছি, ওপারে ঘরে কিসের যেন খটখট শব্দ শুনে ঘুম ভেঙে গেল। জিনিসপত্র টানাটানি শব্দ, কে বা কারা বাক্স বিছানা নিয়ে মনে হচ্ছে এখান থেকে সরাচ্ছে, ভারী জিনিস সরাচ্ছে। বুড়ো সকালে চলে যাবে কলকাতায়, তাই বোধ হয় জিনিসপত্র গোছাচ্ছে। কিন্তু এত রাতে কেন? বাহ, বাতিগ্রস্ত মানুষ সকালে উঠে বুড়োকে বলতে বুড়ো অবাক হয়ে বললেন, আমি? হ্যাঁ, অনেক রাত। ও হ্যাঁ, ও না, আমাকে বললেই হতো, আমি গুছিয়ে দিতাম। চক্রবর্তী বুড়ো আর কিছু না পেয়ে চুপ করে গেলেন। বেলা 9টার মধ্যে আমি বাট ডাল আর ঝিঙে ভাজা রান্না করলাম।
খেয়ে দে পোটলা বেঁধে সে কলকাতায় রওনা হলো। যাবার সময় বারবার বলে গেল, নিজের ঘরে লোকের মতো থেকো ঠাকুর। পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, আকৃষ্ট পেঁপে আছে, তরকারি পোতো, আর খাস জমি পড়ে আছে 3 বিঘে, বাদ্রাসন হল 1.5 বিঘের উপর, লোকাভাবে জঙ্গল হয়ে আছে। খেটো, তরকারি উৎপাদন করো, খাও, বেচো, তরকারি নিজের বাড়ি ভাববে, এটা দেখে শুনে রেখো, থেকো, ভাবনা নেই। আরেকটা কথা কি? চকলি বুড়ো অকারণে সুর খাটে বলল, কত লোক ব্যাংচি দেবে, কারো কথায় কান দেবে না, বাড়ির দেখাশোনা যেন করবে, নিজের মতো থাকবে, কোনো কথায় কান দেবে না, গাছের ফুল ফুলির তুমিই খাবে, 2টো ঘর খোলা রইল তোমার জন্য। বুড়ো চলে গেল, আমাকে যেন আকাশ তুলে দিয়ে গেল। আর এত বড় বাড়ির বড় বড় 2খানা ঘর আমাকে ব্যবহারের জন্য রয়েছে, তাছাড়া বারান্দা, রান্নাঘর, বোয়াক তো আছেই, বাড়িতে পাতকুয়ো, জলের জন্য অভাব হবে না, পাতকুয়ো থেকে জল উঠানো যাবে। 10 টাকা আগাম দিয়ে গেছে বুড়ো, প্রায় আদামন সরু আতপ চাল আছে, গাছ ভরা আম কাঁঠাল, এ যেন ভগবানের দান, আকাশ থেকে পড়লো ফোঁটা। বিকেল থেকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম। ব্যাপার কি কি জঙ্গল, গা খানার ভেতর, আর এখানে সেখানে বাড়ি, তার ত্রিসীমানা আমি দেখতে পাচ্ছি না। জঙ্গল বেগে সরে পথ ধরে 1/2 মাইল যাওয়ার পর একজন লোকের সঙ্গে দেখা হলো। সে তেল কিনতে যাচ্ছে, আমি দেখে বললো, বাড়ি কোথায়? এখানে আছে নিবারণ চক্রবর্তীর বাড়ি। নিবারণ চক্রবর্তীর বাড়ি? কেন? দেখাশোনা করি, কাল এসেছি। ও বাড়িতে থাকতে পারবেন না? কেন? এই বলে দিলাম, দেখে নিও, কত লোক এ বাড়িতে এলো গেল, ওখানে নিজেরাই থাকতে পারে না তো অন্য লোক, ওই বাড়ির ছেলে বউরা আকস্মিক কালে ও বাড়িতে আসে না। কেন তা জানি না বাবা, বড় ভয়ানক বাড়ি, তুমি বিদেশে লোক, খুব সাবধান। আর কিছু না বলে লোকটা চলে গেলেন। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। দূর থেকে জঙ্গলের মধ্যকারে পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতর ছ্যাদ করে উঠলো। সত্যি বাড়িখানার চেহারা কিরকম যেন, ও যেন একটা জীবন্ত জীব, আমার মতো ক্ষুদ্র লোক যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এড়িয়ে আছে। এমনও তোর ওর চেহারা কেন? কিছু না, লোকটা আমার মন খারাপ করবার জন্য দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল। হঠাৎ এমন হবার কারণ হচ্ছে ওই লোকটায় ভয় দেখানোর কথাবার্তা। গায়ে পড়ে এত হিত করার দরকার কি ছিল বাপু তোমার? চক্রবর্তী বুড়ো তো বলেই দিয়েছে, কত লোক কত কথা বলবে, কারো কথায় কান দিবে না। কিছু না, গাছপালার ফল ফুরিয়ে গায়ে লোক চুরি করে খায় কিনা, বাড়ি একজন পাহারাদার বসলে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয়, সেই জন্যই ভয় দেখানো। যেন ওই বউটি কাল সন্ধ্যাবেলা ঝিঙে চুরি করেছিল। অনেকদিন এমন আরামে থাকেনি, বিনা খাটুনিতে পয়সা জোগাড়ের এত সুযোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য শুধু 2টো রান্না, মিটে গেল কাজ। সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম। এত বড় বাড়ি, আমি একা, কারো কিছু বলার নেই, আমাকে যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। দোতলা নালীর মুখ দিয়ে পড়তে লাগলো জল, যেন উপরে বারান্দায় কেউ হাত পা ধুচ্ছে। বেশ মোটা ধারে জল প্রপাত পড়তে লাগলো। তখন আমি উঠে রোয়াকের ধার ধারিয়ে দোতলার বারান্দায় দিকে চেয়ে দেখলাম, তখনও জল পড়ে সামনে মোটা ধারায়। ওপরে সেই দরজার তালা দেওয়া, চাবি চক্রবর্তী মশাই নিয়ে গেছে, সুতরাং দোতলা যাবার কোনো উপায় নেই কারো। এ জল কোত্থেকে পড়ছে? মিনিট 10 পড়ার পর জলের দ্বারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্রবর্তী মশাই বোধহয় কোনো কলসি বা
গড়ার জল রেখে গিয়েছিল ওপার বারান্দায়। সেই কলসি কিভাবে উল্টে গিয়েছে বা ভরে গিয়েছে সেই নিশ্চিত নই। সেখান থেকে হয়তোবা জল পড়ছে। একটু পরে গিয়ে শুয়ে পড়লাম। আলো নেবে শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো। অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল। জানালায় দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়ছে বিছানায়। কি একটা ফুলের গন্ধ পাচ্ছিলাম, বেশ সুবাস ফুলের গন্ধ। কি ফুল? ঘুমের ঘরে ভাবছি কোনো সুগন্ধিওয়ালা ফুল তো বাড়ির আশেপাশে নেই। তড়াক করে লাফিয়ে উঠলাম। ও কি, জানালার সামনে দিয়ে একটা বউ চলে গেল রোয়াক বেয়ে। হ্যাঁ, স্পষ্ট দেখেছি, ভুল হবার নয়। আমি তখন উঠে দরজায় খুলে রোয়াকের দিকে দাঁড়ালাম। রোয়াকে গিয়ে দাঁড়াতেই দুটো জিনিস আমার স্পষ্ট হলো। প্রথম, সেই ফুলের সুবাসটা সেই দিক থেকে আসছে। ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে গেল এতক্ষণে। না, এ কোনো ফুলের সুবাস নয়। কিসের সুবাস তা আমার মাথায় আসছে না। কেমন একরকম যেন লাগছে, অন্যরকম নেশার মতো। কেন আমি বাইরে এসেছি? ও কে? একটি বউ রোয়াক বেয়ে খানিক আগে চলে গিয়েছে। সেই ছড়িয়ে গিয়ে সেই তীব্র সুবাস, কিন্তু কোনো কিছুই নেই তো সেখানে। গেল কোথায়? সেই রাত্র পর্যন্ত। কিছুক্ষণ পরে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে হঠাৎ মনে হলো এটা স্বপ্ন। মনটা বেশ হালকা হয়ে গেল। কাজকর্মে ভালো করে মন লাগালাম। বন জঙ্গলে কেটে কি হবে, তরি তরকারি আবাদ করব, সেই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে। একটা অসুবিধা এখানে থাকবার, বড় নির্জন থাকতে হয়। কাছাকাছি যদি একঘরে লোক থাকতো তবে এত কষ্ট হতো না। এ বলবার একটা লোকে নেই, কিছু বলবার, এই হলো মনের কষ্ট। সেই দিন দুপুরে একটা ঘটনা ঘটলো। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতেই যাচ্ছি, এমন সময় দোতলায় বারান্দায় অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠলো। সে কি ভীষণ অট্টহাসি! আমার গা যেন দোলা দিয়ে উঠলো সেই হাসি শুনে। খিলখিল করে হাসি নয়, খলখল করে হাসি। আকাশ বাতাস থমিয়ে উঠলো সেই হাসি শব্দে। ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম। গোয়াকে গিয়ে উপরে দেখি কিছু নেই, দরজা যেন বন্ধ। ওপারের ঘরের সার বন্দি, জানালা তেমনি বন্ধ। হাসি লহর তখন থেমে নিশ্চুপ হয়ে গিয়েছে। ব্যাপার কি? কোনো বদমাইশ লোক দল ওপারে আড্ডা বেঁধেছে। ওপারে সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজাতে তেমনি উলুপ জ্বলছে। আমার ভয় হয়নি, কেননা বিদ্যমান চারদিকে সূর্যের আলো। এ সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না। এই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধ হয় ভয়ে অজ্ঞান হয়ে যেতাম। চাবি দিয়ে দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই। প্রচুর ঝিঙের জঙ্গলে ফেলেছে, যত ইচ্ছে তুলে নেওয়া যায়। আমারই বাড়ি, আমারই ঝিঙে লতা। মালিক হওয়ার যে একটা ইচ্ছে, সেটা যেন হয়ে গেছে অনেকটা। কান পেতে রইলাম, ওপারে ঘরের কোনো শব্দ আসে কি না শুনতে। চুপ করবার শব্দ পেলাম না। খেয়ে দিয়ে নিজের ঘরে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ছি। ঘুমের ঘরে শুনছি যেন কোনো বিয়ে বাড়ির ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়া লোকজনের গলার শব্দের মধ্যে পাওয়া গেল। হয়তো সবকটাই মনের ভুল। মনের সেই যে বাপ হারিয়েছি, হাসি শুনে তারই ফল। এরপর 9 দিন আর কিছু ঘটেনি। মনের মানুষের অভ্যাস, অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায়, পরেও বলে যেতে চায়। আমি নিজের মনকে বুঝালাম ওইসব কিছু না। কি শুনতে কি শুনেছি, বউ দেখে চোখের ভুল, হাসি শোনা, কানের শব্দ, সবই ভুল। এ কদিন আমার শরীর বেশ সেরে উঠলো। খাই দাই আর শুধু ঘুমাই, কাজকর্ম কিছু নেই। কেমন একরকম ভুমরি পেয়ে বসেছে আমাকে। আমি সাধারণত খুব খাটিয়া লোক, শুয়ে বসে থাকতে ভালোবাসি নে, কিন্তু অনেকদিন ধরে অতিরিক্ত খাটুনি ফলে কেন এরকম অবসাদ এসে গিয়েছে। শুধু আরাম করতে ইচ্ছে হয়। 9 দিনের দিনে বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙের জঙ্গলটা একটু পরিষ্কার করি। ঝিঙের লতাগুলো বাঁচিয়ে অবশ্য ওখানে মানের চারা পুঁতবো, আর একটা চাল কুমড়ো লতা এঁটে দেবো এই জঙ্গলের মধ্যে। সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দিব। এই বাড়ির কাজ করে সুখ আছে, কারণ দা, কোদাল, কাস্তে, নিরেন, শাবল, কুড়োল সব মজুদ আছে এই ঘরে। অল্পক্ষণ মাত্র কাজ করছি, আধা ঘন্টা হবে না, হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে, নিচু হয়ে ঝোপের দিকে ঢুকে যাচ্ছে। সঙ্গে সঙ্গে দোতলা ঘরের মধ্যে এক মহা কলর উপস্থিত হলো। অনেকগুলো লোক আন্দাজ
জন 50 একসঙ্গে যেন হইচই করে উঠলো। সব দরজা জানালা একটা জাপটায় একসঙ্গে খুলে গেল। বন কাটা ফেলে আমি উপরের দিকে চেয়ে দেখলাম সামনের বোরাক এসে দাঁড়ালাম। কই, একটা জানালা দরজা কপাট খোলেনি। দোতলা যেমন তেমনই আছে। ব্যাপারটা কি, বা এটা মিগি রুগী হয়ে আছে কিনা? মাঝে মধ্যে একটা বিকট শব্দ চিৎকার করে উঠলো। কেন? এই সব তো ভুল হয়ে যাওয়ার কথা নয়। সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে চিৎকারে আমি শুনছি একমাত্র। এখন 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 আবার চারদিকে নিস্তব্ধ, কোনো দিক কোনো শব্দ নেই। সেই বউ আবার ঝিঙে তুলতে এসেছে এই গোলমালের মধ্যে। দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে, ওখানে দেখি কেউ নেই। সেই দিন রাত্রে এই ঘটনা ঘটলো। বাড়ি মজার ব্যাপার ঘটে। খেয়ে দিয়ে সব শুনেছি, সামান্য তন্দ্রা এসেছে। এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল। দেখি আমার বিছানার চারপাশে লোক জড়ো হয়েছে। তাদের সবাই মাথা লাল, পাগড়ি হাতে ছোট ছোট লাঠি। কি আশ্চর্য বিষয়, সকলের মুখ দেখতে একরকম। একই লোক, 50টি লোক। এরকম মনে হয় প্রথমটা। বহু অরশিতে যেন এক মুখ দেখছি। কে কে যেন বলে উঠলো, আমাদের মধ্যে আজ কে যেন এসেছে। একজন তার উত্তর দিল, এখানে একজন পৃথিবীর লোক বাড়ি আছে। অন্যদিকে থেকে আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি। যারা দেখেছে জানে, তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক আছে। সব মিথ্যে। বাড়ি কোথায় আমরা তো কেউ দেখিনি। তবে এসো আমরা নাচ আরম্ভ করি। বাপরে বাপ, সে কি কাণ্ড! কতগুলো লোক একসঙ্গে ঢোল বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিল। আমার দেহের মধ্যে দিয়ে কতবার যে এলো গেল, তার সঙ্গে বিরাট চিৎকার আর হই হুল্লো। আমার বিছানা বা আমার কোনো অংশে তারা স্পর্শ করলো না। আমি যে সেখানে এসেছি তাও যেন তারা জানে না। আমার অস্তিত্ব সম্পর্কে আদৌ সচেতন নয়। ওদের হুঙ্কার আর বৈরবী নৃত্য আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম। যখন জ্ঞান হলো তখন বেশ রাত্রের জোছনা খোলা জানালা দিয়ে শুলে বিছানায় পড়ছে সেই ফুলের অতি মৃদু সুবাস, গড়ে ঠান্ডা বাতাস। আমি আদৌ অচেতন ভাবে জানালার বাইরে জ্যোৎস্না মাখা গাছের দিকে তাকিয়ে রইলাম। কতক্ষণ পর জানি না, ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো আঘাত নেই। সুনিদ্র হলেও শরীরে যেমন জর্জরা আর সুস্থ তেমনই বোধ করছি। তবে সে ভূতের নাচকে দেখেছিল। সে নাচ কি তবে ভুল? খেয়ে দে পরে আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখছিলাম। তাই যদি হয় তবে এই শেষ রাতে ঠান্ডা বাতাসে ফুলের সুবাস পেয়েছি। তা কোথা থেকে এলো? সেই বউটি যখন চলাফেরা করে তখনই এমন সুবাস ছড়াতে বাতাসে। সুবাসটা ভুলে যেতে পারি না। এখনো সেই গন্ধে আমার নাকে লেগে আছে, কোনো অজানা বনফুল সুবাসের মতো। তাই হবে। তেল কিনতে গিয়েছি দোকানে বললেন, কিরকম আছো? বলি, কিছু দেখেছো নাকি? না। শুনেছি কিছু? না। খুব চেঁচে গিয়ে তুমি আগের যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউ দেখতো ওখানে। প্রায় এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইতো না। তারপর রোগ হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা পড়তো। দুটি লোক এরকমই হয়েছে এ পর্যন্ত। বাড়িতে ভূতের আড্ডা। ভূতের লোকেরা পাগল করে দেয়। তাদের কাণ্ড জ্ঞান থাকে না। না খেয়ে ওরা পড়ে থাকে ওখানে। তুমি দেখেছি ভূতের মন্তর জানো? আমরা তো ওই বাড়ির ত্রিসীমানা যাই না। মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের। তেলে নিয়ে চলে এলাম, ভাবতে এলাম। মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমার হলো না কি? বাড়ির ত্রিসীমানায় পা না দিতেই আমার মনে হলো, না, সব ভুল। পরম সুখে আছি। এ ছেড়ে কোথায় যাব? বেশ আছি, খাসা আছি, তোফা আছি। সেই থেকে আজ দুপুর পরে আছি এই বাড়িতে। চক্কতি মশায় মাইনে টাইনের কিছুই দেয় না। তাতে আমার কিছু আসে যায় না। বাড়ি দেখাশোনা করি, বেগুন কলা কচি দিন রাত ওদের নিত্য দেখি। ওদের মধ্যেই বসবাস করি। এক পা যায়নি বাড়ি ছেড়ে। এটাই আমার মায়া। এই মায়াতে ভূতের বাড়িতে পড়িয়াছি আজও।